অন্তর্বর্তী সরকারের সময়ে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। এই লক্ষ্যে আগে ফেলে রাখা দুর্নীতির অভিযোগগুলো খুঁজতে শুরু করেছে সংস্থাটি। এরই মধ্যে শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সহ ৯৫ এমপির তালিকা করেছে দুদক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মন্ত্রী এমপিদের অঢেল সম্পদের খোঁজ পাওয়া যায়। অনেকের তথ্য নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কোনো প্রশ্ন তোলেনি দুদক। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর দিশাহারা হয়ে পড়ে দুদক। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর আবার নড়ে চড়ে বসেছে সংস্থাটি। গত ১৫ বছরের দুর্নীতি অনুসন্ধান করতে চায় তারা। বর্তমান যে প্রেক্ষিত, গত এক সপ্তাহে যা ঘটলো, এর সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নেই। দুদক তার নিয়ম নীতি বিধিবিধান চলছে। এখন যখন খবর বেশি হয়ে যায়, তখন আগের খবরটা কিছুটা দুর্বল হয়ে যায়। খবরটা হচ্ছে না ঠিকই, কিন্তু আমাদের কার্যকলাপ কিচ্ছু বন্ধ নেই। দুদক জানায় ৯৫ মন্ত্রী এমপিদের সম্পদ অনুসন্ধানের তালিকা করা হয়েছে, যার মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য নিক্সন চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু। আমরা প্রথমে যে অনুসন্ধানের প্রমাণ হয় তাকে মামলা দিব, তদন্ত প্রমাণ হলে আমরা চার্জশিট দিব, এবং আমাদের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না এই বর্তমান অবস্থাটা। রাজনীতিবিদ ছাড়াও এস আলম গ্রুপ ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য রয়েছে দুদকের কাছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেয় BFIU। চিঠিতে ব্যাংকগুলোকে এই ব্যক্তিদের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক হিসাবের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী এবং মেয়ের ব্যাংক হিসাব জব্দ করে BFIU। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ থেকে এই আহ্বান জানান তিনি। এ সময় ৫ আগস্টের গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে বলেন। সমন্বয়করা আরও বলেন, খুনিদের পুনর্বাসন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার রাজু ভাস্কর্যের কাছে এসে শেষ হয়। যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে, আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। এই ফ্যাসিজমের যারা ফুট সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপি নেতা কর্মীরা। এর আগে দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের দল পুনর্গঠন করতে চাইলে কোনো সমস্যা নেই। রাজনৈতিক দল হিসেবে দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে বলেও মন্তব্য করেন তিনি। আর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি।
দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের চক্রান্তের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি জানান, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। আলাদা বৈঠক শেষে জামায়াত ইসলামীর আমির বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সোমবার বিকেলে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি নেতারা অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা নিয়ে অপপ্রচার চলছে। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে তা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি। তা আমরা বলেছি, সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে। আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট, সেগুলোতে গুরুত্ব দেন। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামায়াত ইসলামীর সঙ্গে। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 11 জন নেতা যোগ দেন বৈঠকে। বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামায়াতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে। আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি, এর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন নেই। এরপর গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের মিশন ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ায় দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, চীন ও যুক্তরাজ্য সহ অন্তত 60 দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কর্মকর্তারা এতে অংশ নেন। ছিলেন জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরাও। দাতা সংস্থা ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের ওপর আস্থা রাখার আহ্বান জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। নতুন সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিভিন্ন দেশের মিশন প্রধানরা। বাংলাদেশ রাশিয়ার মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা আগামী দিনে এটিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি চীনের। আমরা এদেশের উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। পরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, কোনো রাষ্ট্রদূতই বর্তমান সরকারের মেয়াদ বা নির্বাচন কবে হবে তা জানতে চাননি। একটি শব্দ উচ্চারিত হয়নি, কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে প্রভাব ফেলবে না। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারকে কোনো দেশ নিয়ন্ত্রণ করছে না বলেও দাবি উপদেষ্টার। যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না এখানে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন এবং তাতে ছাত্রদের অংশগ্রহণ, এই সবকিছুই এখন বাংলাদেশের ঘরে ঘরে আলোচনার বিষয়। কিছুদিন আগেও রাজনীতি নিয়ে সবচেয়ে উদাসীন ছিলেন যে মানুষটি, তারও ভাবনায় এখন সমসাময়িক পরিস্থিতি। গৃহিণী থেকে চাকরিজীবী, দিনমজুর থেকে দোকানদার, সবার চাওয়া একটাই, সংঘাতমুক্ত দেশ ও রাজনীতি।
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় তীব্র গণ আন্দোলনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে সামিল হতে রাস্তায় নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। ছাত্রছাত্রীদের সাথে যোগ দেন শিক্ষক, অভিভাবকরা। বাদ যাননি সাধারণ গৃহিণী, দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষও। তীব্র গণদাবিতে টালমাটাল হয়ে যায় ক্ষমতার কেন্দ্র। ৫ আগস্ট পতন হয় সরকারের, দেশ ছাড়েন শেখ হাসিনা। ছাত্রদের দাবিতে বিদেশ থেকে দেশে ফিরে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজনীতি ও ক্ষমতার এই পালাবদল হয়ে ওঠে সর্বস্তরের মানুষের আলোচনার বিষয়। কদিন আগেও রাজনীতির খবর রাখেনি যে তরুণ বা গৃহিণী, তারাও নজর রাখছেন ঘটনা পঞ্জির দিকে। রাজনীতি নিয়ে ভাবি নাই, কিন্তু এখন ভাবছি। এখন আমাদের গৃহিণীরা নফল নামাজও আদায় করতেছে যে দেশে একটা সুষ্ঠু ধারার একটা হোক, রাজনীতি হোক। রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে আমরা দেশে শান্তি চাই, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দেশে শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে, তবেই আমরা একটা সুন্দর জাতি হিসেবে গড়ে উঠব। এখন মানুষ চাচ্ছে একটা পরিবর্তন হোক, একটা সুন্দর সরকার আসুক, সবাই মিলে দেশটা পরিচালনা করুক, আমরা যেন বলতে পারি আমরা বাংলাদেশি। যার জন্য আন্দোলন করছে বৈষম্যের বিরুদ্ধে, ওই বৈষম্য থেকে যাতে দেশটা মুক্ত পায়, যারা মানুষ, সাধারণ মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে। আন্দোলনে সরাসরি অংশ নেননি এমন অনেকেই স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের, যেখানে রাজনীতি শুধু পরিবারতন্ত্রেই সীমাবদ্ধ থাকবে না, সংঘাত, হানাহানি ছেড়ে সম্প্রীতি হবে আদর্শ। আমরা হানাহানি রাজনীতিটা তো এটা কখনোই চাই না। আমরা তো বললামই যে একটা সুন্দর, একটা যেই আসুক না কেন, সুন্দর মতো দেশটা চালাক। সরকার আসছে, আমরা খুব খুশি, খুব আনন্দিত যে উনি ভালোভাবে দেশটাকে চালাক, দেশটাকে অস্থিরতা থেকে সে মানে সব কিছু ঠিকঠাক করে আনুক। কোনো অন্যায় থাকবে না, সব কিছু সুষ্ঠুভাবে হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে চলতে পারবে, এবং এরকম একটা রাজনীতি আমরা চাচ্ছি। অন্তর্বর্তী সরকারে ছাত্রদের অংশগ্রহণ ভিন্ন মাত্রা এনেছে রাজনৈতিক আলাপে, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশ সদস্যরা কাজে ফেরায় কর্মচাঞ্চল্যতা ফিরেছে রাজধানী সহ সারা দেশের থানা ও ফাঁড়িগুলোতে। নেওয়া হচ্ছে জিডি ও মামলা। বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ। তবে মোড়ে মোড়ে যান নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছে শিক্ষার্থীরাও। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে গত রোববার কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেন পুলিশ সদস্যরা। পরে গতকাল সকাল থেকে কাজে ফিরতে শুরু করেন তারা। এক সপ্তাহ পর শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। দেশের বেশিরভাগ জায়গায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা, সচল হয়ে উঠছে থানাগুলো। এই বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, কর্মচাঞ্চল্য ফিরেছে আবারও সারা দেশের থানা এবং ফাঁড়িগুলোতে। জিডি এবং মামলাও নিতে শুরু করেছেন তারা। এক্ষেত্রে সরকার পতনের পরে বর্তমান পরিস্থিতিতে কি তাদের কাজকর্ম পরিচালনা করতে কোনো বেগ পেতে হচ্ছে কিনা, আর সাধারণ মানুষই বা কি বলছেন এই বিষয়ে? আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আপনার পুলিশ কিন্তু মাঠে ছিল না, এই জন্য কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে দারুণ একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছিল। আমরা দেখেছি যে ডাকাত আতঙ্কে শহরের বিভিন্ন মহল্লায়, পাড়ায় কিন্তু আপনার রাত জেগে পাহারা দিতে হয়েছে এবং সরকারি বেসরকারি স্থাপনা, মসজিদ, গির্জায়ও কিন্তু এই পাহারার কাজটি করেছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। আমি যদি আপনাকে দেখাতে চাই যে গতকাল সকাল থেকেই কিন্তু নওগাঁ জেলা পুলিশ কাজে যোগ দিয়েছেন। এখানকার 11টি থানা পুলিশই আপনার কিন্তু এখানে কাজে যোগ দেওয়ার পর মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে। এখানকার পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক আমাকে যেটি জানিয়েছেন যে পুলিশ গত 3-4 দিন আজকে থেকেই কিন্তু কাজ করছিল, সেটি কিন্তু আভ্যন্তরীণ, অর্থাৎ হচ্ছে থানার ভিতরে তারা জিডি, মামলা, অভিযোগ ইত্যাদি নিচ্ছিলেন, কিন্তু গতকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পুলিশ মাঠে নেমেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনি দেখবেন যে এটি শহরের গুরুত্বপূর্ণ মুক্তির মোড়। এখানে কিন্তু দেখেন ট্রাফিক পুলিশ কিন্তু আপনার কাজ করছে, তারা কিন্তু সড়ক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এমনি ভাবে এখানে আমরা আরো যেটি দেখেছি যে এলাকাগুলোতে এখনো ট্রাফিক স্বাভাবিকভাবে নামেনি, সেখানে কিন্তু ছাত্ররা কিন্তু আপনার ওই
ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আপনাকে আর তথ্য দিব যে আপনি জানেন যে নওগাঁ জেলায় 11টি থানা এবং এই থানা এলাকার প্রত্যেকটি এলাকাতে আমরা খবর পেয়েছি যে সরকার পতনের পর আপনার কিছু নারকীয় তাণ্ডব ঘটেছে। এই বিষয়গুলোতে আসলে মামলা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে নওগাঁ পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে কয়েকদিন আগের ঘটনা হলেও যদি কেউ থানায় অভিযোগ করেন আমরা সেটি তদন্ত করব এবং প্রত্যেকটি কর্মকাণ্ডের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা দেব। আপনাকে আর কি তথ্য জানিয়ে আমি শেষ করব, সেটি আপনি জানেন যে এখানকার সাধারণ মানুষ যেটি চাইছেন যে পুলিশ বরাবরই আপনার এখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষায় আপনার দায়িত্ব পালন করে আসছে এবং তারা স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করবে এবং এক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু আগের মতোই তাদের বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহরের মুক্তির মোড়ে পুলিশকে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এই ছিল আমার কাছে মোটামুটি নওগাঁ পরিস্থিতি। নওগাঁ থেকে পুলিশের সেবা কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ চলবে স্বল্প দূরত্বের মেল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। এর টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার বিকেল 5টা থেকে। এদিকে সোমবার শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল। এর আগে রোববার রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান 27 দিন বন্ধ থাকার পর 15ই আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের জেরে 18ই জুলাই থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকার কারফিউ জারির পর 19শে জুলাই পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে। যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ। সাইদ, আজকে থেকে তো মেল এক্সপ্রেস এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে আগামী 15ই আগস্ট থেকে আন্তনগর ট্রেনও চলাচল শুরু হবে। আজকে সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে গেছে কিনা, যাত্রী উপস্থিতি বা কেমন দেখছেন? হ্যাঁ, সকাল থেকে ট্রেন ছেড়ে গেছে। আমরা 8:25 একটি ট্রেন গেছে, কর্ণফুলী এক্সপ্রেস। এটি মূলত চট্টগ্রাম কমিউটার ট্রেন। আর এখন একটি আসলে ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে আছে, এটি তিতাস কমিউটার ট্রেন। তো যেটি আমরা এসে দেখলাম যে গত কয়েকদিন, অর্থাৎ আমরা জানি যে 18 তারিখ থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রেলের লাইনে যে নাশকতা হয়েছিল সেটির কারণে মূলত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা এখন যেটি দেখছি যে যাত্রীর উপস্থিতি কিছুটা কম, অনেকেই জানেন না আসলে যে এখনও ট্রেন চলাচল শুরু হয়েছে। আর এখন যে ট্রেনগুলো চলছে মূলত এগুলো লোকাল ট্রেন। আমরা কাউন্টার মাস্টারের সাথে যে কথা বলে যেটি জানতে পেরেছি, এখান থেকে আসলে স্বল্প দূরত্বের 8 থেকে 10টি ট্রেন চলাচল করছে, তবে আগের তুলনায় যাত্রী কম। আর যাত্রীদের সাথে কথা বলে যেটি আমাদের কাছে মনে হয়েছে, আসলে তারা অনেকেই বাসে বা অন্যান্য যানবাহনে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই কারণে তারা আসলে ট্রেন চলাচলটি বেছে নেন। তারা অনেকদিন অপেক্ষা করছিলেন যে আসলে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে। আমরা এখন অবধি যে তথ্য পেয়েছি যে এই কমলাপুর রেল স্টেশন থেকে কর্ণফুলী কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার, এই ট্রেনগুলো ছেড়ে যাবে এবং কয়েকটি ছেড়ে গেছে। তবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেনের যাত্রা শুরু হবে। আমরা আজকেও দেখেছি যে বিভিন্ন কাউন্টারে টিকিট কেটে যাচ্ছেন যাত্রীরা, তারা যারা আন্তনগর ট্রেনে চলাচল করেন। তবে একটি বিষয় যেটি আমরা জানতে পারলাম যে এই কোটা সংস্কার আন্দোলনের কারণে যে ট্রেন চলাচলটি বন্ধ ছিল, সেটিতে আসলে যারা সাধারণ যাত্রী চলাচল করেন তারা আসলে খুব বেশি ভোগান্তির কথা বলছেন না, কারণ তারা বলছেন যে যেটি হয়েছে দেশের স্বার্থে হয়েছে এবং তারা এটি স্বাগত জানিয়েছে এবং আগামীতে যদি কোনো ক্রান্তিলগ্ন আসে সেটিও তারা মেনে নিতে প্রস্তুত। তবে ট্রেন চলাচল শুরু হয়েছে, এটি এখন তাদের কাছে স্বস্তির বিষয় এবং
আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে এই ট্রেনকে কেন্দ্র করে, ট্রেনের টিকিটকে কেন্দ্র করে এক ধরনের কালোবাজারি হয়, সেটি যেন এই নতুন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন দেখভাল করে এবং টিকিট কালোবাজারি যেন বন্ধ করে, এটি নিশ্চিতের দাবি জানিয়েছেন। শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল, সে বিষয়ে কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ। এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আজ থেকে তো যাত্রীবাহী লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন, তারা কি যথাযথ সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা? জি, যাত্রীরা সকাল থেকেই দেখেছে আমরা কাউন্টারের টিকিটের জন্য তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং তারা খুশি যে অবশেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে আজ থেকে শুরু হয়েছে লোকাল, কমিউটার এবং মেল ট্রেনগুলোর চলাচল। আগামী 15 আগস্ট থেকে শুরু হবে আন্তনগর ট্রেন চলাচল। তো শুরুতে যারা আসলে চাঁদপুর, ঢাকাগামী যে লোকাল এবং কমিউটার ট্রেনগুলো আছে, পাশাপাশি মেল ট্রেনগুলো আছে, সেসব যাত্রী যারা এতদিন আসলে যেতে পারেননি, যাদেরকে অতিরিক্ত টাকা খরচ করে বাসে যেতে হয়েছে, তারা বলছেন তাদের জন্য এটি আসলে আশীর্বাদ স্বরূপ যে সরকার আসলে যথাসময়ে তাদের দাবি মেনে বা তাদের যে ইচ্ছা সেটি মেনে আসলে ট্রেন চলাচল আবারও শুরু করেছেন। আমরা সকাল থেকে ট্রেন স্টেশনে যে স্বাভাবিক যে চিত্র অন্যান্য সময় দেখেছি, আসলে পুরনো যে চিত্রে সেটি আসলে ফিরে গেছে চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো। আমরা দেখছি এখন যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি কর্ণফুলী এক্সপ্রেস, এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, অর্থাৎ যে এই লোকাল ট্রেনটি 9:30 বাজে এখান থেকে রওনা করবে। এর আগে আমরা সকালে প্রথম ট্রেন যেটি সাগরিকা এক্সপ্রেস সেটি ছেড়ে গিয়েছে এবং সেখানেও প্রতিটি বগিতে যাত্রী ছিল পরিপূর্ণ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আজ সারাদিনে সর্বমোট 5টি ট্রেন ছেড়ে যাবে, এর মধ্যে 4টি লোকাল ট্রেন এবং একটি মেল ট্রেন। সব মিলিয়ে এছাড়া গতকাল থেকে আমরা দেখেছি মালবাহী এবং তেলবাহী যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলো চলাচল শুরু হয়েছে। আমরা এর মধ্যে 3টি কন্টেনারবাহী ট্রেন চলাচল করেছে এবং 5টি তেলবাহী ট্রেন চলাচল করেছে। রেল কর্তৃপক্ষ বলছে গতকাল বিকেলের পর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। 15 আগস্ট থেকে যেহেতু আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে, সেই ট্রেন চলাচলের প্রেক্ষিতে গতকাল 5 আগস্ট গতকাল 5 তারিখ থেকে গতকাল থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি হয়েছে এবং যারা আগে টিকিট নিয়েছেন ফেরত দিতে পারেনি তারাও টিকিট ফেরত দিতে আসছেন কাউন্টারে এবং তাদের আগামী দিনে যে যাত্রা সেই যাত্রার টিকিট তারা কাটছেন। তো সব মিলিয়ে বলা চলে এখানকার যে 7-7 রব বা ট্রেন স্টেশনের যে সরবপুর উপস্থিতি এবং সবসময় যে যাত্রীদের ঠাসায় যে প্ল্যাটফর্মটি থাকে সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই। সব মিলিয়ে যাত্রীরাও খুশি এবং ট্রেন যারা রেল কর্তৃপক্ষ আছেন তারাও বলছেন তারা অপেক্ষায় ছিলেন এই দিনটি যে স্বাভাবিকভাবে আবার ট্রেন চলাচল শুরু হবে এবং এই স্বাভাবিক চিত্রটি আগামী যে বলা হচ্ছে যে আগামী 15 আগস্ট থেকে যে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে সেক্ষেত্রে আরও বেশি সরব হয়ে উঠবে এই ট্রেন স্টেশন। ট্রেন চলাচলের সবশেষ তথ্য নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেছে। এর আগের মাসে এই হার ছিল 10.42%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা যায়। আগের মাসের চেয়ে গত জুলাই মাসে বেড়েছে সাধারণ মূল্যস্ফীতির হারও। BBS এর প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে দেশে গড় মূল্যস্ফীতি 11.66%, যা 12 বছরের মধ্যে সর্বোচ্চ। জুন মাসে যা ছিল 9.72%। জুলাই মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে 9.68% হারে। জুলাইয়ের বেশ কিছু দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। এতে পণ্যের সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে, যার প্রভাব পড়ে নিত্যপণ্যের দামে। এবার নিত্যপণ্যের বাজার ও তদারকি নিয়ে জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সবকিছু তো স্বাভাবিক হয়ে আসছে আস্তে আস্তে, এই মুহূর্তে বাজারে মূল্যস্ফীতি কতটা দেখতে পাচ্ছেন? তবে পেঁয়াজ এবং আলুর দাম কিন্তু সেই আগের মতোই রয়েছে। আমরা বাজারে এসেছি সকালবেলা এবং সকালবেলা আমরা দেখেছি যে সবজির বাজারে কিছুটা সত্যি ফিরেছে, 10 থেকে 15 টাকা পর্যন্ত কিন্তু সবজির দাম কমেছে এবং আমরা যেটা দেখেছি যে মুরগি, ব্রয়লার মুরগি যেগুলো রয়েছে, তাতে ব্রয়লার মুরগি এবং অন্যান্য যে মুরগি রয়েছে সেই
মুরগির দামে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তবে মুদি বাজারে যে পেঁয়াজের দাম কিন্তু এখনো 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আলুর দাম কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা গতকাল পাইকারি বাজারে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে আসলে পেঁয়াজের দাম পাইকারি বাজারে ঊর্ধ্বমুখী এবং আলুর দাম ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে গতকাল কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু যৌথভাবে তারা কিন্তু প্রচারণা চালিয়েছেন এবং যেটি বলা হয়েছে যে ব্যবসায়ীদের কাছ থেকে তারা প্রত্যাশা করেছেন যে কেউ যাতে বাড়তি দামে পণ্যদ্রব্য বিক্রি করতে না পারে এবং অতি মুনাফা কেউ যাতে ভোগ করতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন। এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা প্রত্যেকটি বাজার মনিটরিং করছে শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং শিক্ষার্থীরাও কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে আসলে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কেউ যাতে বাড়তি দাম নিয়ে মানুষের কাছে ক্রেতাদেরকে ভোগান্তি সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা সেই কাজটি করে যাচ্ছেন। এছাড়া মাছ বাজারে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মাছের প্রতিনিয়তই কিন্তু আমরা দেখছি যে 10 থেকে 15 টাকা করে কিন্তু কেজিতে দাম কমে আসছে। সেক্ষেত্রে যদি ক্রেতারা যদি বলছেন যে আসলে এভাবে যদি বাজার মনিটরিং অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের জন্য লাভ হবে। কিন্তু পেঁয়াজের যে দামটি রয়েছে, পেঁয়াজ এবং আলুর যে দাম, সেই দামটি নিয়ন্ত্রণের কিন্তু ব্যবস্থা করার জন্য কিন্তু ক্রেতারা দাবি জানিয়েছেন যাতে পেঁয়াজ এবং আলুর দামে নিয়ন্ত্রণ আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে কাঁচা বাজারে কাঁচা মরিচের কেজি কিন্তু কখনো 160 টাকা হয়, আবার কখনো 200 টাকা কেজি হয়। সেক্ষেত্রে এই 200 টাকা কেন কেজি হচ্ছে সেই বিষয়টি পাইকারি বাজারে খোঁজ নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন ক্রেতারা। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। বরিশাল থেকে বাজার তদারকি ও মূল্যস্ফীতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। অ্যাম্বুলেন্স থেকে কোনো রকম টোল আদায় করা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে রিটের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয়। একই সাথে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় কেন অবৈধ বলে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 2 মাসের মধ্যে সড়ক ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশে আদালত সড়ক, সেতু কিংবা টানেলে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করতে নিষেধ করা হয়েছে। সারা বাংলাদেশে রোড, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, টানেল, ফেরি অর্থাৎ কোথাও আর কোনো টোল দিতে হবে না। রুগী আনার ক্ষেত্রেও টোল দিতে হবে না, রুগী আনার জন্য যখন যাবে তখনও টোল দিতে হবে না। শুধুমাত্র যমুনা সেতু এবং পদ্মা সেতু ছাড়া আর কোথাও ফায়ার সার্ভিসের গাড়ি টোল দিতে হবে না। স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করার এবং ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সাম্প্রতিক বিষয়ে শনিবারের সভার পর আজ পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে গণ আন্দোলনে হতাহত সাংবাদিক, ছাত্র, শিক্ষক, সাধারণ নাগরিক ও পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পেশাদারিত্ব বাদ দিয়ে নীতি বিবর্জিত ও লেজুর বৃত্তির সাংবাদিকতা বর্জনের আহ্বান জানায় সম্পাদক পরিষদ। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা সমর্থন করে না এই পরিষদ। তাদের মতে বিগত সরকার বাক স্বাধীনতা, সৃজনশীলতা এবং স্বাধীন সংবাদপত্র শিল্পের কণ্ঠরোধ এবং নিয়ন্ত্রণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। আগামীতে সংবাদপত্রের সরকারি বেসরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের চেষ্টা বন্ধ করার তাগিদ দেওয়া হয়েছে। সরকারি সংস্থা ডিএফপির কার্যক্রমে স্বচ্ছতা আনার পাশাপাশি প্রেস কাউন্সিল পুনর্গঠনের দাবি করেছে সম্পাদক পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আলী ইমাম মজুমদার 1950 সালে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে 1969 সালে স্নাতক এবং 1973 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 1977 সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তিনি। প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। আলী ইমাম মজুমদার 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি সংবাদ মাধ্যমেও লেখালেখি করেন। অভিজ্ঞ এই কর্মকর্তা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন 4 জন বিচারপতি। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগের পর তাদের নিয়োগ করা হলো। এর আগে শনিবার দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। রোববার তিনি দায়িত্ব নেন। আঠারো বছর পদোন্নতি পাননি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী অনেক চিকিৎসক। সরকার পতনের পর একদিনে এদের 173 জন পদোন্নতি পেয়েছেন, কিন্তু এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, নেওয়া হয়নি সিন্ডিকেট সভার অনুমোদন। অথচ এত সংখ্যক পদ ফাঁকাই নেই। 2008 সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ডাক্তার সাখাওয়াত হোসেন। 1 বছর পর কার্যকর করার কথা থাকলেও তা আর হয়নি। এরপর কেটে গেছে 16 বছর। একই পদে 18 বছর ছিলেন ডাক্তার নজরুল ইসলাম। 8 আগস্ট পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক থেকে হয়েছেন অধ্যাপক। আমি যেমন অধ্যাপক হয়েছি, আমার 5 বার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। আমার সকল যোগ্যতা ছিল বিদায় আমাকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়েছে। আমি FCPS, MPhil, MD করা এবং আমার কর্মদক্ষতা মনে করি আমি একজন ভালো রেডিওলজিস্ট। আমার এখান থেকে ডিগ্রি নেওয়া আমার ছাত্ররা অনেকে অন্যান্য প্রতিষ্ঠানে বা অন্য বিভাগে তারা প্রফেসর হয়ে গেছে আরও 4-5 বছর আগে। ফলে আমার একাডেমিক্যালি ক্ষতি করেছে, সামাজিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে সমস্তভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৃহস্পতিবার 173 জনের পদোন্নতির আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু পদোন্নতির বিজ্ঞপ্তি, আবেদন, বোর্ড গঠন, সিন্ডিকেটের অনুমোদন নেওয়া হয়নি। নিয়ম না থাকলেও পদোন্নতি দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদেরও। অনেকের পদোন্নতি কার্যকরের সময় ধরা হয়েছে 9 থেকে 12 বছর আগে পর্যন্ত। কমিটি ফর্ম করতে হয়, তারপরে তাদের সিলেকশনটা পাস করে, দেন ইট গোজ টু দ্য অ্যাপ্রুভাল অফ দি সিন্ডিকেট। তো সেই সিন্ডিকেটে না যাওয়ার পর্যন্ত এটা বৈধতা থাকে না। আইনের দৃষ্টিতে ইউনিভার্সিটির যে নিয়মকানুন আছে তাতে এটা বর্তায় না। এটা তোমাকে বলতেই হবে যে আইনের প্রক্রিয়া মানা হয়নি। পদোন্নতির অফিস আদেশে সই করেছেন রেজিস্ট্রার ABM আব্দুল হান্নান। এ নিয়ে কথা বলতে চান না তিনি। আমি অথরিটি নেই, কথা বুঝেন না। বিএনপি পন্থী চিকিৎসকেরা বলছেন পদোন্নতি নিয়ে আগের মতো অনিয়ম আর হতে দেয়া হবে না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর সোনাইমুড়ির বেগমগঞ্জ 4 নম্বর কূপের খনন শেষে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সোমবার রাতে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ 4 কূপ খনন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, গত 29শে এপ্রিল এই কূপের খনন শুরু হয়, তবে কি পরিমাণে গ্যাস আছে সেই তথ্য দিতে পারেননি তিনি। প্রাথমিকভাবে কূপের 4টি স্তর থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে যোগ করার আশা বাপেক্সের। নোয়াখালীর সোনাইমুড়ির বেগমগঞ্জ 4 নম্বর কূপের খনন শেষে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এখন পর্যন্ত কি পরিমাণে গ্যাস পাওয়া যেতে পারে এই বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, আর কবে থেকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, উত্তোলন কার্যক্রম? এই সোনাইমুড়ির অম্বরনগর উপজেলার ওয়াসেকপুর গ্রাম, এখানে এখন গ্রামবাসীর মধ্যে এবং এখানকার যে 200 শতাধিক বাপেক্সের কর্মকর্তা কর্মচারী এবং প্রকৌশলী যারা রয়েছেন তাদের মধ্যে বেশ উদ্দীপনা, উৎসবের আমেজ বিরাজ করছে। আমি যদি পেছনে দেখাই, আমার পেছনে হয়তো বা দেখাও যাচ্ছে এবং আওয়াজ শোনা যাচ্ছে যে ফায়ারিং হচ্ছে এখানে। এই 120 দিনের মাথায় নির্ধারিত সময়ের মধ্যে তারা কূপ খনন করে এখানে গ্যাসের সন্ধান পেয়েছে বলে নিশ্চিত করেছে এবং কূপের 4টি স্তর রয়েছে আমরা জানতে পেরেছি। এই 4টি স্তরের মধ্যে সর্বশেষ স্তর অর্থাৎ নিচের স্তরে
প্রায় 10 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস পেয়েছেন বলে তারা অনেকটুকু নিশ্চিত হয়েছেন। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন। অর্থাৎ এই যে গ্যাসের সন্ধান পেয়েছেন সেটিকে পরীক্ষামূলক উত্তোলন চলছে। এই পরীক্ষামূলক উত্তোলন কার্যক্রম শেষে এটিকে পরীক্ষা নিরীক্ষা করে আগামী 15 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতিটি স্তরে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সেই গ্যাস কতটা উত্তোলন করা যাবে, জাতীয় গ্রিডে কী পরিমাণ গ্যাস যুক্ত করা যাবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য গণমাধ্যমে এবং জাতিকে জানানো যাবে বলে এখানকার খনন অধিগ্রহণ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তবে খনন অধিগ্রহণ কর্মকর্তা এখনই আমাদেরকে নিশ্চিত করতে পেরেছেন যে তারা ইতোমধ্যে যেমনটি ধারণা করেছেন যে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস এখানে প্রতিদিন উত্তোলন করা যাবে, তারা এখন বলছেন যে তাদের ধারণাকে ছাড়িয়ে যাচ্ছে। এখানে যেই পরিমাণ গ্যাসের মজুত রয়েছে শেষ স্তরে তারা যেমনটি দেখেছেন এবং যেই পরিমাণ গ্যাসের ফ্লো তাতে মনে হচ্ছে যে এখানে আশাতীত গ্যাস পাবেন এবং অতীতের অনেক রেকর্ডকে ছাড়িয়ে যাবে এই অম্বরনগরের ওয়াসেকপুরের গ্যাস ক্ষেত্রটি। অর্থাৎ তারা অনেক বেশি আশাবাদী, জাতিকে এই সময়ে অত্যন্ত ভালো খবর দিতে পারবেন বলে তারা জানাচ্ছেন এবং আগামী 15 দিনের মধ্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে সেই খবর জাতিকে দিতে পারবেন। এখানে গ্যাস বাফেক্সের 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী প্রকৌশলী দিনরাত এই কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছেন এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারাও এই উৎসব মুহূর্তে এখানে এসে সমবেত হয়েছেন। নোয়াখালীর সোনারমুড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র, শিক্ষার্থীদের ত্যাগ ও শহীদদের স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এই উদ্যোগ বলছেন তারা। গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। কুমিল্লা জিলা স্কুলের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফি আঁকায় ব্যস্ত শিক্ষার্থীরা। সারা শহরেই তারা দলে দলে ভাগ হয়ে গ্রাফিতিতে ফুটিয়ে তুলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অর্জন। আমরা একত্রে অনেক সুন্দর একটা দেশ, অনেক সুন্দর একটা সমাজ, অনেক কিছু করতে পারবো। আমরা দেশের জন্য কি করছে বা আমাদের যারা শহীদ হয়েছে তারা কি করছে, এগুলো আমরা তরুণ প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, আমাদের এই উদ্যোগের স্মৃতি ধরে রাখার জন্য। গ্রাফিতি ও দেশ সংস্কারের নানা স্লোগানে ছেয়ে গেছে লক্ষ্মীপুর শহরের রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল। নওগাঁয় গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি। আমাদের আন্দোলন, আমাদের স্বাধীনতাকে ফুটিয়ে তোলার জন্য এই আমরা ওয়াল পেইন্টিংটা শুরু করছি সবাই মিলে। ওয়ালগুলি পরিষ্কার করে আমরা আমাদের যে স্বাধীনতার অর্জনটা, এটার বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। একইভাবে সাভার, টাঙ্গাইল, সুনামগঞ্জ, মেহেরপুর ও হিলিতে দেয়ালে দেয়ালে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন। আঁকা হচ্ছে উৎসাহমূলক নানা চিত্র। পরবর্তী প্রজন্মকে কাছে আমাদের কি চাওয়া এবং আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই, ঠিক সেটাই, সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন। আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছে, ঠিক আছে, এইগুলো স্মৃতিচারণের মাধ্যমে, স্মৃতিচারণের জন্যই আমরা আসলে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। এছাড়া শেরপুর, হবিগঞ্জ ও রাঙামাটিতে শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কেড়েছে পথচারী সহ সাধারণ মানুষের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। 8 দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে তারা। সোমবার টানা 4 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। এ সময় শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মঞ্চের সমন্বয়করা অভিযোগ করেন 5 আগস্ট থেকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট ও মন্দির ভাঙচুর করা হয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু সম্প্রদায়। হামলা, নির্যাতনের আর কোনো ঘটনা না যেন ঘটে, সেজন্য সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি তাদের। পরে মঙ্গলবার লাল কাপড় পরে প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়ার কর্মসূচি দেয় বিক্ষুব্ধরা। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ে মন্ত্রণালয় গঠন করতে হবে। হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নতি করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান
কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। নতুন প্রজন্মের বিজয় ধ্বংস করার জন্য আওয়ামী লীগের এজেন্টরাই হিন্দুদের ওপর হামলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তি চায় উল্লেখ করে নতুন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে এরই মধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। বলেন, দেশে বিদেশে যত ষড়যন্ত্রই হোক তা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। এ সময় বিএনপি নেতা তাবিথ আউয়াল জানান, দেশের সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি। একটি কুচক্রী মহল আওয়ামী লীগের এজেন্ট আজকে নতুন করে মন্দিরে হামলা করার চেষ্টা করছে, হিন্দু সম্প্রদায়কে আজকে মারধর করার চেষ্টা করছে। এটি তাদের নতুন চরিত্র নয়। যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে, হিন্দু বাড়িঘর দখল করে, হিন্দু ভাইদেরকে মারধর করে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাঠিয়ে দিয়ে তারা সেই বাড়ি দখল করে নিয়ে গেছে। যত রকম ষড়যন্ত্র হোক দেশে অথচ বিদেশে, সেগুলোকে একসাথে মোকাবেলা করব, যেন কোনো অপতথ্য, কোনো মিথ্যা তথ্য আমাদের দেশকে বিভক্ত না করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সোমবার বিকেলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এই সমাবেশ হয়। কর্মসূচি থেকে বক্তারা জানান, ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তার সময়ে দেশে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকারের আমলে তা হয়নি। আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের দাবি, 5 থেকে 6 জনের একটি দল বাংলাদেশ থেকে ভারতের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিল। সে সময় তাদের থামানোর চেষ্টা করলে বিএসএফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে একজন আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। আহত বাংলাদেশিকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি বিএসএফের। এ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।